শুভ সন্ধ্যা। আমার 6 সেমের ছাত্রছাত্রীদের জন্য ডিএসসি 4, 5 এবং 10-এর সাজেশান এখানে দিয়ে দিলাম। খুব সংক্ষিপ্ত সাজেশান করেছি। এখান থেকে তোমরা ছোট করো না, এইগুলো সমস্ত কিছু তোমরা মুখস্থ রেখো। দেখো, লোকসাহিত্য থেকে বেসিক জিনিসগুলো তোমাদের পড়তেই হবে, যেমন ধাঁধা, পালা গান, লোকগান, লোকনাট্য, প্রবাদ, ছড়া, এই সমস্ত বিষয়ে কিন্তু তোমাদের সম্যক ধারণা দরকার। জিনিসগুলো অ্যাকচুয়ালি কী, সংজ্ঞা এবং বৈশিষ্ট্য এবং বিভাগগুলো অর্থাৎ প্রকারভেদগুলো, এই বেসিক জিনিসগুলো যদি জানো, তাহলে এখান থেকে নোট যেমনই দিক না কেন ঘুরিয়ে ফিরিয়ে তোমরা নিজেরা লিখতে পারবে। প্রথমেই প্রশ্ন আছে, বাংলা সাহিত্যের ধারা হিসেবে প্রবাদের গুরুত্ব। খুব গুরুত্বপূর্ণ, মুখস্থ করে নেবে প্রবাদ। তারপরে ধাঁধার সংক্ষিপ্ত পরিচয় দাও। পরের প্রশ্নটা হলো, একটি লোকনাট্যের উদাহরণ দিয়ে সেটির সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয়, অর্থাৎ যে লোকনাট্যটি তুমি লিখবে সেটির সম্পর্কেই কিন্তু একটা নিবন্ধ তোমাকে লিখতে হবে 1 পাতার মধ্যে। পরের প্রশ্ন 5 নাম্বার, লোকবিশ্বাস কিভাবে লোকসাহিত্যের উপাদান হয়ে উঠেছে, অর্থাৎ লোকবিশ্বাস, লোকমুখে যে কথাগুলো ঘুরতে ঘুরতে সেটা একটা লোকসাহিত্যের উপাদান হয়ে উঠেছে, সেই রকম 2-1টা উদাহরণ দিয়ে বিষয়টা বুঝিয়ে দিতে হবে। এই বিষয়টা কিন্তু খুব সহজ, এক্সাম্পল দেবে, সেই এক্সাম্পলটায় আমাদের বর্তমান সমাজে কিভাবে অ্যাপ্লাই করা হয় সেইটা লিখলেই হবে। তারপর বাংলা লোকসাহিত্যের বিবর্তন সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, ঝেড়ে মুখস্থ রাখবে। লোকসাহিত্যের যে কোনো 5টি বৈশিষ্ট্য লেখো, এটাও গুরুত্বপূর্ণ। লোকসাহিত্য ও নাগরিক সাহিত্যের পার্থক্য লেখো, জলের মতো মুখস্থ রাখবে। লোকসাহিত্যের বৈচিত্র্য মুখস্থ রাখবে। লোকসাহিত্যের একটি ধারা হিসেবে গ্রাম্য ছড়ার গুরুত্ব দাও। ছড়া কিন্তু গত বছর পড়েনি, তার আগের বছরও পড়েনি, এবছর পড়ার সম্ভাবনা রয়েছে। তারপর আছে উদাহরণসহ লোক সংস্কৃতির সংজ্ঞা দাও। এখানে লোক সংস্কৃতির সংজ্ঞা বিভিন্নজন বিভিন্ন রকমভাবে দিয়েছে। ভাবছো একটা মাত্র ডেফিনেশানে 5 নাম্বার কেন দিল? এই ডেফিনেশানটা বিভিন্নজন বিভিন্ন মতে দিয়েছে, সেইটা তোমাকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে, তবেই তোমাকে 5 দেবে। হলো, চলে যাচ্ছি আমি পরবর্তী প্রশ্নে। এখান থেকে আমি 20টা মতো 5 নাম্বারের দিয়েছি। আশা করছি এই 20টা প্রশ্ন তোমরা যদি তৈরি করতে পারো, তাহলে 5 নাম্বারের লোকসাহিত্য থেকে কমন পাবে, এবং হুবহু কমন না পেলেও তোমাদের আইডিয়া তৈরি হয়ে যাবে, যেখান থেকে তোমরা লিখতে পারবে। দেখো, ধাঁধার প্রকারভেদ আছে, বলেছি আগেই, ধাঁধা পড়বে, প্রবাদ তো বলেইছি পড়বে। এই যে প্রশ্নটা, মন্ত্র কাকে বলে, মন্ত্র কয় প্রকার ও কী কী উদাহরণ সহ আলোচনা করো, এই প্রশ্নটা মুখস্থ রাখবে। সম্ভবত এই প্রশ্নটি 22 সালে পড়েছিল, তারপর 23-24 আর পড়েনি। লৌকিক মন্ত্র ও অভিজাত মন্ত্রের মধ্যে পার্থক্য নির্দেশ করো। এই লোকসাহিত্য থেকে পার্থক্যগুলো কিন্তু পড়ে রাখবে। আর বাংলা লোকসাহিত্যে কোনো একটা বছর এইরকম ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন দিয়েছিল, বাংলা লোকসাহিত্যের ছড়াগুলিতে নারীর যে মনস্তত্ত্ব ফুটে উঠেছে, অর্থাৎ লোকসাহিত্যে যে ছড়াগুলো রয়েছে, যে মেয়েলি ছড়াগুলো, নারী যে ছড়াগুলো পাঠ করে, সেই ছড়ার মধ্যে তার কি মনস্তত্ত্ব ফুটে উঠেছে, সেই ছড়ার মধ্যে তার তো একটা বাসনা ফুটে উঠেছে, তার তো কিছু কামনা আছে, তবেই ঈশ্বরের উদ্দেশ্যে সে ব্রত করছে, সেই ব্রততে ছড়া পড়ছে, সেই ছড়াতে নারীর সন্তান লাভের আশঙ্কা, স্বামীর সুখের আশঙ্কা, হ্যাঁ, এই সমস্ত সাংসারিক ব্যাপার, অর্থাৎ নারী যেই জিনিসগুলো থেকে চিরকাল বঞ্চিত হয়ে উঠেছে, সমাজ নারীর মধ্যে যেগুলো ঢুকিয়ে দিয়েছে, সেই মনস্তত্ত্বগুলোই ফুটে উঠেছে, সেইগুলো তোমাদের ব্যাখ্যা করে লিখতে হবে। দেখো, 19 নাম্বার প্রশ্নটা হলো, বাংলা লোকসাহিত্যের অন্যতম দিক লোকগান ও লোকগল্প, মন্তব্যটির যথার্থতা বিচার করো। তোমরা বলবে এই ধরনের প্রশ্নের তো পড়িনি, তাহলে লোকসাহিত্য পড়তে গিয়ে লোকগান ও লোকগল্প সম্পর্কে তোমাদের তো একটা ধারণা আছে, সেইগুলো লোকসাহিত্যের একটা অন্যতম দিক, একটা বিশিষ্ট দিক। এই দুটো দিককে তোমাদের বিচার করতে হবে। এই জন্য বলছি বেসিক ধারণাটা দরকার। লোকসাহিত্য সম্পর্কে যদি বেসিক দিকগুলো পড়ে রাখো, তাহলে এই ধরনের ঘুরিয়ে প্রশ্ন দিলে, হুবহু কমন না পেলে সেই উত্তরগুলো তোমরা লিখতে পারবে। এখানে লোকগান ও লোকগল্পের গুরুত্বটাই লিখতে হবে বাংলা সাহিত্যের, এগুলো কেন বিশিষ্ট দিক লোকসাহিত্যের, সেটা তোমাকে লিখতে হবে। তারপরের প্রশ্ন হলো, পালাগান লোকসাহিত্যের জনপ্রিয় একটি বিনোদনের ক্ষেত্র। বিনোদন বলতে কি বোঝায়? বিনোদন বলতে বোঝায় মনোরঞ্জন, যা আমাদের এন্টারটেইন করে, তাই তো? পালাগান তোমরা প্রত্যেকেই শুনেছ, কখনো সেটা রাধাকৃষ্ণের পালা হয়, কখনো সেটা ময়মনসিংহর পালা হয়, গ্রামে গঞ্জে বসে, তোমরা অল্প বিস্তর এর সঙ্গে পরিচিত রয়েছো। সেই পালাগান কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে, সুর করে মাদল বাজিয়ে নেচে গেয়ে আমাদের কিন্তু মনোরঞ্জন করা হয়। সেই মনোরঞ্জনের বিষয়টাই লিখতে হবে তোমাকে, কীভাবে এই পালাগানটা এন্টারটেন করছে। পালাগান আমাদের এন্টারটেন করার একটা অন্যতম গুরুত্ব হলো সুর করে গাওয়া হয়, দ্বিতীয়ত হলো নানান রকম ক্যারেক্টার থাকে,
আমরা সেই চরিত্রগুলো দেখতে পাই, চরিত্রগুলোর মধ্যে এক ধরনের আমরা গল্প বলার প্রবণতা দেখতে পাই, ফলে আমাদের কাছে সিনেমার মতো লাগে। সেই জন্য পালা গান আমাদের কাছে ইন্টারেস্টিং। এই বিষয়গুলো যখন লিখবে তখন তোমরা কিন্তু এগুলো যোগ করো। পর আসছি 10 নাম্বারের তোমাদের প্রবন্ধ, যেগুলো লিখতে হবে 2খানা লিখতে হবে। 10 × 2 20 নাম্বার। এখানে কিন্তু আমি খুব কম দিয়েছি, 15টা দিয়েছি। এই 15টা দিয়ে বিশ্বাস করো আমার কিন্তু স্যাটিসফ্যাকশান হয়নি, কারণ আমার কাছে 20 সালের প্রবন্ধ রয়েছে, যেটা দেখছি সেটাই ইম্পর্টেন্ট মনে হচ্ছে। তোমরা এত পড়তে পারবে না। 10 নাম্বারের জন্য 15টা দিলে ঠিক ছিল, যেহেতু এখান থেকে 20 নাম্বার আসবে, 20খানা দিলে বোধহয় ভালো হতো আমার মনে হচ্ছে। কিন্তু তোমরা বলবে এত ম্যাম পড়বো কী করে, সেই জন্য তোমাদের জন্য আমি বাছাই 15টা দিয়েছি। আশা করছি এই 15টা যদি তোমরা পড়ে রাখতে পারো, এগুলো তো আর জলের মতো মুখস্থ করার বিষয় নয়। তোমরা পয়েন্টগুলো মনে রেখো, কীভাবে লিখবে সেই বিষয়গুলো মনে রেখো, তাহলেই লিখতে পারবে। সেই জন্য এই 15টা দিলাম। আশা করছি এই 15টা থেকে তোমরা 2টো কমন পাবে। তার মধ্যে থেকে মধ্যযুগ থেকে একটা আসার কিন্তু খুব সম্ভাবনা রয়েছে। মধ্যযুগে নারী চরিত্র, মঙ্গল কাব্যে মানবতাবাদ বা ময়মনসিংহ গীতিকা। তোরা মধ্যযুগটা ভীষণ গুরুত্ব দেবে। মধ্যযুগের মধ্যে কিন্তু বাংলা চৈতন্য চরিত সাহিত্য ধারার গুরুত্বও পড়ছে। চৈতন্য জীবনী কাব্য যদি দেয় তাহলেও যা লিখবে, চৈতন্য চরিত সাহিত্য ধারার গুরুত্ব দিলেও একই প্রশ্ন হবে। এখানে চৈতন্য জীবনীর কথাই বলা হচ্ছে, সুতরাং মধ্যযুগের মধ্যে তোমার চৈতন্য জীবনী পড়ছে, মঙ্গল কাব্য পড়ছে, মঙ্গল বা কাব্যে যে মানবতার জয়গান গাওয়া হচ্ছে সেটা পড়বে, এবং মঙ্গল কাব্যে নারী চরিত্র পড়বে, মঙ্গল কাব্যে সমাজ চিত্রটা পড়বে, মঙ্গল কাব্য থেকে আসতে পারে। অর্থাৎ মধ্যযুগটা এবারে খুব গুরুত্বপূর্ণ। গত বছর মধ্যযুগ থেকে একটা পড়েছিল। দেখো মধ্যযুগটা বাংলা সাহিত্যে একটা বিশাল অধ্যায়, তো তাই মধ্যযুগ থেকে কিছু না কিছু একটা দেয়। গত বছর যেহেতু মধ্যযুগ থেকে বৈষ্ণব পদাবলী দিয়েছিল, যে বৈষ্ণব পদাবলীর যে রোমান্টিসিজম, বৈষ্ণব পদাবলীর মধ্যে যে রোমান্টিক প্রণয় কাব্য রয়েছে সেটা গত বছর পড়ে গেছিলো। সুতরাং বৈষ্ণব পদাবলী এবারে পড়বে না, চৈতন্য চরিত কাব্য বা মঙ্গল কাব্য থেকে একটি পড়ার সম্ভাবনা রয়েছে। আর একটি সাহিত্য থেকে পড়বে, সেটি রবীন্দ্রনাথী দিক, বঙ্কিমী দিক, বিদ্যাসাগরী দিক, গদ্য, ছোট গল্প, উপন্যাস, যেখান থেকে হোক একটি কিন্তু সাহিত্যিক পড়বে। শরৎচন্দ্র, বাংলা উপন্যাসে শরৎচন্দ্র ভীষণ জনপ্রিয়। শরৎচন্দ্রের উপন্যাস গাদা গাদা এখনও বিক্রি হয়, মানুষ পড়তে ভালোবাসে। মধ্যবিত্ত মানুষের বেশ যারা মানে শিক্ষিত বাঙালি তাদের কাছে শরৎচন্দ্র কিন্তু ভীষণ জনপ্রিয়, এই জন্য শরৎচন্দ্র দিতে পারে। শরৎচন্দ্রের উপন্যাসে নারী তো একেবারে মহীয়সী, মহান, সুতরাং শরৎচন্দ্রের উপন্যাসে কিন্তু নারীও দিতে পারে। শরৎচন্দ্র থেকে এই দিকটা দেখে নিও। বাংলা নাটক থেকে বাংলা পৌরাণিক নাটক আর ঐতিহাসিক নাটক এই দুটো দিয়েছি, এই দুটো পড়ে নিও, এখান থেকে দিলেও দিতে পারে। গত বছর আঞ্চলিক উপন্যাস পড়ে গেছে, সুতরাং এবছর আঞ্চলিক উপন্যাস পড়বে না। রাজনৈতিক সামাজিক উপন্যাসটা দিতে ইচ্ছে করছিল কিন্তু বড় হয়ে যেত, সেই কারণে আমি দিতে পারলাম না। আর বাংলা শিশু সাহিত্যটা তোমরা পড়ে নিও। গত বছর কিশোর সাহিত্যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী দিয়ে দিয়েছিল। এবছর বাংলা শিশু সাহিত্য থেকে, মানে শিশুদের নিয়ে যারা যারা সাহিত্য লিখেছে, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পরিবারে তো অনেকজনই লিখেছে, এটা দিতে পারো। কিন্তু আমার মনে হচ্ছে মধ্যযুগটা খুব ভালো করে পড়বে। মধ্যযুগ থেকে কিন্তু একটা এবারে লিখতে পারবে তোমরা। আর দ্বিতীয় যেটা, এই ঐতিহাসিক নাটক, পৌরাণিক নাটক, বিদ্যাসাগর, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর, এর মধ্যে একটা পড়ে নিও। আরও কিছু দিলে, আরও 5-7টা দিলে হয়তো ভালো হতো, তাই আমার স্যাটিসফ্যাকশান এলো না। যেমন রম্য রচনা, বাংলা সাহিত্যে হাস্যরস, এগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ ছিল, আমি দিতে পারলাম না, বেড়ে যাবে বলে, অনেক বড় হয়ে যাবে বলে। এইগুলোও তোমাদের অনেকের কাছে কিন্তু অনেক বেশি, তাই এইগুলো তোমরা তৈরি করে নিও। কোনো ডাউট থাকলে আমাকে কমেন্ট সেকশানে লিখো। আমরা দেখো যে কোনো টপিক দিলে লিখতে পারবো, তার কারণ আমাদের ধারণা আছে, আমরা টেক্সট পড়েছি, বিস্তারিত পড়েছি। তোমাদের কিন্তু মুখস্থ ছাড়া তো কোনো উপায় নেই, তোমরা তো বাড়তি কিছু পড়তেই চাও না, ইভেন নিজেদের যে টেক্সটগুলো থাকে সেইগুলোও সব কমপ্লিট করো না। সুতরাং এইগুলোকে খুব গুরুত্ব সহকারে পড়ো। যদি কপাল ভালো থাকে তাহলে এখান থেকে হুবহু 2টো কমন পেয়ে যাবে। আমার মনে হচ্ছে এখান থেকেই তোমরা কমন পেয়ে যেতে পারো। বেস্ট অফ লাক।